ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার। এই চ্যানেলে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমার এই বইটার উপর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করি। আমার আজকের ভিডিও হবে 22 নম্বর পৃষ্ঠা থেকে। বিষয়টার নাম দেখো, কোনো কিছু ভারী কোনো কিছু হালকা কেন। চলো আমরা এবার পড়ে দেখি। দিদিমণি এসে বললেন, আফতাব, তুমি স্কুলের বই ভর্তি ব্যাগ, পেন্সিল বাক্স আর জলের বোতলের মধ্যে সবচেয়ে হালকা সবচেয়ে ভারী জিনিস খুঁজে বের করো তো। আফতাব বলল, দিদি, সবচেয়ে ভারী হলো স্কুলের বই ভর্তি ব্যাগ, আর সবচেয়ে হালকা হলো পেন্সিল বাক্সটা। তোমরাও নিশ্চয়ই এরকম, তোমাদের জিজ্ঞেস করলে তোমরাও নিশ্চয়ই বলতে পারবে যে কোনটা ভারী কোনটা হালকা। হাতে ধরে তুমি মোটামুটি ধারণা করেছো যে কিছু জিনিস বেশি ভারী আর কিছু জিনিস কম ভারী, কিন্তু আরও ভালো করে বুঝতে চাইলে তুমি কি করবে? রুকসানা বলল, দাড়িপাল্লা আর বাটখারা দিয়ে মেপে দেখব। দাড়িপাল্লা বাটখারা নিশ্চয়ই তোমরা দেখেছো, বিভিন্ন বাজার হাটে সব জায়গাতেই দেখা যায় দাড়িপাল্লা, আর তার সঙ্গে এরম থাকে কালো কালো বাটখারা, লোহার। বাটখারা দিয়ে মেপে দেখব, ঠিক বলেছো। যদি তুমি দেখো দাড়িপাল্লার একদিকে যে কোনো একটা বাটখারা চাপিয়ে অন্যদিকে জল ভর্তি বোতলটা রাখলে পাল্লা দুটো যদি কোনো দিকে হেলে না থাকে তাহলে বুঝবে দুটোই সমান ভারী। ঠিক আছে, তাহলে দুটোই কী বোঝা যাবে? দুটোই সমান ভারী। যে জিনিস যত ভারী তার ভর তত বেশি হয়। তাহলে মনে রাখতে হবে, যে জিনিস যত ভারী তার ভর তত বেশি হয়। বাটখারা দিয়ে কোনো জিনিসের ভর মাপা হয়। ঠিক আছে, তাহলে কী মাপা হয়? বাটখারা দিয়ে ভর মাপা হয়। অনেকেই কিন্তু এটা ভুলবশত জেনে থাকো যে ওজন মাপা হয়, কিন্তু দুটো জিনিস আলাদা। কিন্তু আবারও ভালো করে মনে করিয়ে দিচ্ছি, এই দাড়িপাল্লা বা বাটখারা দিয়ে বস্তুর কী মাপা হয়? বস্তুর ভর মাপা হয়। সিধু বলল, দিদি, জলভর্তি বোতল খালি বোতলের চেয়ে ভারী, তার মানে কি জলেরও ভর আছে? হ্যাঁ, শুধু জল কেন, যে কোনো কঠিন বা যে কোনো তরলের একটা ভর আছে। এসো দাড়িপাল্লা তৈরি করি। ঠিক আছে, একটা 1 হাত লম্বা লাঠি নাও, লাঠির মাঝখানে একটা ফুটো করে তাতে দড়ি বাঁধো। দুটো সমান মাপের সমান ওজনের ঢাকনা বা ছোটো প্লাস্টিকের থালা নিয়ে সমান মাপের দড়ি দিয়ে ছবির মতন করে ঝুলিয়ে দাও। মাঝের দড়িটা ধরে দুদিকে দুদিকে সমান থাকছে কিনা দেখো। 1 মগ শুকনো বালি, একটা চামচ জোগাড় করো। এবার তোমার দাড়িপাল্লার একদিকে একটা পেন চাপাও, চামচে করে বালি নিয়ে অন্যদিকের পাল্লায় দিতে থাকো। তোমার তো বাটখারা নেই, তাই কাজটা করবে বালি। যে যতটুকু বালি দেওয়ার পর পাল্লা দুটো সমান সমান হবে, ততটুকু বালির ভর হলো ওই পেনটার ভরের সমান। একইভাবে লুডোর ছক্কা, একটা তালা, একটা 5 টাকার কয়েন, এসবেরও ভর মেপে দেখো। রাজেশ বলল, দিদি, গ্যাসেরও কি ভর আছে? আমার তো তা মনে হয় না। তাহলে দেখো, তোমরা কিন্তু এভাবে কিন্তু নিজেরাই কিন্তু বাড়িতে বাটখারা কিন্তু এই দাড়িপাল্লা যেটাকে বলা হয় সেটা কিন্তু তৈরি করে নিতে পারবে। তাহলে এবার জানতে চাইলো কি, যে গ্যাসেরও ভর আছে কিনা। হ্যাঁ, গ্যাসেরও ভর আছে। তোমার হাতে ধরা বেলুনে যতটা গ্যাস ধরে বা গাল ফোলালে যতটুকু গ্যাস মুখের মধ্যে থাকে তাদের ভর খুবই কম, তাই তুমি বুঝতে পারছো না। কিন্তু তুমি কি গ্যাসের উনুনে রান্না হতে দেখেছো? গ্যাস সিলিন্ডার থেকে পাইপে করে উনুনে গ্যাস যায়, আগুন জ্বালালে পড়ে। নিশ্চয়ই এটা এখন সবার বাড়িতেই রয়েছে, গ্যাসে রান্না হয়। রান্না হতে থাকলে সিলিন্ডার ক্রমশ হালকা হয়ে যায়। এটা নিশ্চয়ই তোমরা জানো যে সিলিন্ডারটা কী আস্তে আস্তে হালকা হয়, তেমন কি গ্যাসটা পুড়ে যাচ্ছে, সিলিন্ডার তখন কী হয়ে যায়? হালকা হয়ে যায়। দেখো নি, বাড়িতে যিনি গ্যাস সিলিন্ডার দেন তার ওটা আনতে কত কষ্ট হয়, কিন্তু নিয়ে যাওয়ার সময় তিনি কত সহজেই সিলিন্ডারটা নিয়ে যান। তার মানে কি? তার মানে এটাই বোঝায় যে গ্যাস যখন ভর্তি থাকে তার ভর আছে, তার মানে তখন সিলিন্ডারটা কী থাকে? অনেকটাই ভারী থাকে। আর যখন নিয়ে চলে যায়, গ্যাসটা খালি হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন কী হয়? ভিতরে গ্যাস শেষ হয়ে গেছে আমরা বলি, তার মানে গ্যাসটা তখন থাকে না, তাই সিলিন্ডারের ভরটাও কিন্তু কমে যায়। অরুণ বলল, রোজ রোজ গ্যাস পুড়ে যাচ্ছে বলে সিলিন্ডারের ভর কমছে। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে গ্যাসেরও ভর আছে। আচ্ছা, একটা ছোট বালির দানা, তারও কি কিছু ভর আছে? নিশ্চয়ই আছে, নইলে 1 বস্তা বালি অত ভারী হয় কেন? বস্তায় অনেক বালির দানা থাকে। তাহলে বোঝা গেল কঠিন তরল গ্যাস সবারই ভর আছে এবং প্রত্যেকেই কিছুটা জায়গা নেয়। যার কিছুটা ভর আছে, যে কিছুটা জায়গা নেয়, তাকে আমরা পদার্থ বলি। তার মানে পদার্থ আমরা কাকে বলি? যার কিছুটা ভর আছে, কিছুটা জায়গা নেয়, তাকেই আমরা বলি পদার্থ। কঠিন, তরল আর গ্যাস হলো পদার্থের 3টে অবস্থা। তাহলে একটা পদার্থ, যে কোনো রকম পদার্থের 3টে অবস্থা কি হয়? কঠিন, না হয় তরল, না হলে সেটা গ্যাস। ঠিক আছে, নেক্সট চ্যাপ্টারে চলে যাই। বরফ গলে জল হলো, জল বাষ্প হলো। দেখো, আফতাবের বাবার মাছের ব্যবসা। আফতাব দেখেছে বরফের মধ্যে করে মাছ আসে। বাবা বলেছেন বরফে রাখলে মাছ সহজে নষ্ট হয় না। সিঁদুর আবার বরফের গুঁড়ো নিয়ে ঢেলা তৈরি করে লোফালোফি করতে ভালো লাগে। দুজনেরই একটা সমস্যা, বরফ তাড়াতাড়ি গলে জল হতে থাকে।
ক্লাসে গিয়ে দুজনেই অবাক। দিদিমণি একটা কাঁচের গ্লাসে করে বরফ এনে টেবিলে রাখলেন। অরুণ বলল, দিদি বরফ এনেছেন কেন? বরফ দিয়ে কি হবে? বরফ এনেছি তোমাদের দেখাবো বলে। আচ্ছা দেখো তো বরফের ওপরটায় কিছু দেখতে পাচ্ছ? রুকসানা বললে, হ্যাঁ দিদি, বরফ থেকে ধোঁয়া বেরোচ্ছে। আফতাব বলল, আমিও দেখেছি, কিন্তু ওতে ধোঁয়ার গন্ধ নেই, ওটা ধোঁয়া নয়। ঠিক বলেছ আফতাব, ওটা ধোঁয়া নয়। ওটা কি আমি তোমাদের বলবো? কিন্তু সিধু, তুমি বলো তো গ্লাসের গায়ে আর কিছু দেখতে পাচ্ছ কি না? সিধু বলল, হ্যাঁ হ্যাঁ, গ্লাসের বাইরে ফোঁটা ফোঁটা জল জমেছে। জল কোত্থেকে এলো? হাওয়া একটা গ্যাসীয় মিশ্রণ, ওতে অনেক গ্যাস আছে। এই হাওয়ার মধ্যে বললাম অনেক গ্যাস রয়েছে। তাছাড়াও হাওয়ায় জলীয় বাষ্প থাকে, খুব ঠান্ডা হলে সেই জলীয় বাষ্প থেকে জলের ফোঁটা তৈরি হয়। তাহলে গ্লাসটা যেহেতু বরফ ভিতরে থাকায় ঠান্ডা হয়ে গেছে, তাই হাওয়ার মধ্যে যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্প থেকে এই জলের ফোঁটা তৈরি হয়। গ্লাসের বাইরের জলের ফোঁটাগুলিও সেভাবেই তৈরি হয়েছে। রাজেশ বলল, কিন্তু ওই ধোঁয়ার মতন জিনিসটা কি? হাওয়ায় থাকা ওই জলীয় বাষ্পই ঠান্ডা বরফের সংস্পর্শে খুব ছোট ছোট জলকণা তৈরি করেছে। যখন জলকণাগুলো হাওয়ায় ভাসছে তখন তাদের গায়ে লেগে আলো ঠিকরোচ্ছে। ওই ছোট ছোট জলকণাগুলো যেহেতু দল বেঁধে রয়েছে, তাই ওটা সাদা ধোঁয়ার মতন দেখাচ্ছে। তাহলে আমরা যেটাকে সাদা ধোঁয়ার মতন দেখছি সেটা হচ্ছে ছোট ছোট জলকণা। সেগুলো একসঙ্গে জমাট বেঁধে রয়েছে বলে আমরা সেগুলোকে সাদা ধোঁয়ার মতন দেখতে পাচ্ছি। রুকসানা বলল, তাহলে গ্লাস থেকে আরেকটু উঁচুতে সাদা দেখাচ্ছে না কেন? খুব ছোট ছোট জলকণা তাড়াতাড়ি উবে গিয়ে হাওয়ায় মিশে যায়, তখন আর তাদের দেখা যায় না। তার মানে একটুখানি উপর পর্যন্ত যাওয়ার পরই তারা কী হয়, হাওয়ার মধ্যে তারা মিশে যায়, তাই তাদেরকে আর দেখা যায় না। আচ্ছা, যদি এই গ্লাস শুদ্ধ বরফটা 1 ঘন্টা এখানে রেখে দিই, গ্লাসের মধ্যে কি তখনও বরফই পড়ে থাকবে? সিধু বলল, না না, সব বরফ গলে জল হয়ে যাবে। তাহলে আমরা তখন যে জলটা পাবো তাকে যদি উনুনে ফোটাই কি হবে? অরুণ বলল, সাদা ধোঁয়ার মতন ভাব বেরোবে আর জলটা উবে যাবে। ভাব বলে ভাব বলে কেন দিদি? ঠিক, এখানে জল ফুটে জলীয় বাষ্প তৈরি হবে। বাষ্প কথাটা থেকেই ভাব কথাটা এসেছে। তাহলে তোমরা দেখলে জলের 3 রকম অবস্থা হয়। জল যখন কঠিন তখন আমরা তাকে কি বলি? বরফ। যখন শক্ত কঠিন থাকে তাকে আমরা কি বলি? বরফ। বরফ গলে হয় তরল জল, ঠিক আছে? আবার তরল জল ফোটালে পাওয়া যায় জলীয় বাষ্প। তার মানে জলের 3টে অবস্থা, একটা হচ্ছে কঠিন, তরল, গ্যাসীয়। কঠিন অবস্থাটা হচ্ছে বরফ, তরল অবস্থাটা জল, আর বাষ্প অবস্থাটা হচ্ছে জলীয় বাষ্প। বরফ থেকে জল বা জল থেকে বাষ্প বা বাষ্প থেকে জল, এসব হলো জলের অবস্থার পরিবর্তন, ঠিক আছে? তাহলে এগুলোকে কি বলবো? অবস্থার পরিবর্তন। এবারে দেখো নিচের প্রশ্নগুলো নিয়ে তোমরা আলোচনা করার প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও। দেখো, রোদ্দুরে যখন ভিজে গামছা রাখা হয়, গামছাটা শুকিয়ে যায়, জলটা কোথায় যায়? জলটা কোথায় যায়? জলটা সূর্যের তাপে কী হয়? বাষ্পীভূত হয়ে যায়, মানে জলীয় বাষ্প হয়ে সেটা বাতাসে মিশে যায়, ঠিক আছে? তাই জন্য জলকে আর পাওয়া যায় না। শীতকালে ঘাসে যে শিশির জমে তা কোথা থেকে আসে? সেগুলো হচ্ছে জলীয় বাষ্প। ঠান্ডার কারণে কী হয়? ঠান্ডার সংস্পর্শে সে জলকণায় পরিণত হয়, তাই শিশির জমে। জল ছাড়া আর কী কী জিনিস ঠান্ডা করলে জমে যেতে দেখেছো? জল ছাড়া কী কী জিনিস ঠান্ডা করলে, যখন নারকেল তেলকে আমরা জমে যেতে দেখেছি শীতকালে, ঠিক আছে? শীতকালে নারকেল তেলে শিশিতে তেল জমে কঠিন হয়ে গেছে। কি করে শিশির মধ্যে কিছু না ঢুকিয়ে তুমি তেল বার করে মাথায় মাখবে? সেটা হচ্ছে কিছুক্ষণ রোদ্দুরে রেখে দেবো, তাহলেই গরমেই ওই তেলটা গলে যাবে। গলে গেলেই কিন্তু আমরা সেই তেলটা তরল হয়ে যাবে, আমরা মাথায় মাখতে পারবো। সুতির জামা ইস্ত্রি করার সময় কাপড়ে একটু জল ছিটিয়ে রাখা হয়। এবারে এই অল্প ভিজে কাপড়ে গরম ইস্ত্রি ঘষলে কি হতে দেখবে? একটু ধোঁয়া ধোঁয়া উঠবে, কারণ গরম ইস্ত্রি আর তার সঙ্গে যে জলটা ছিল সেই জলটা কী হবে? ধোঁয়া রূপে কী হবে? বাতাসে মিশে যাবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে প্রকৃতিতে জলের অবস্থার পরিবর্তন। দেখো, সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুর থেকে জল বাষ্প হয়। সূর্যের তাপে কি হয়? নদী, সমুদ্র, পুকুরে যে জল রয়েছে সেই জলটা বাষ্প হয়। বাতাসে জলীয় বাষ্প মিশে মাটি থেকে উঁচুতে ওঠে এবং ঠান্ডা হয়। ঠান্ডা হতে হতে একসময় ছোট ছোট জলের ফোঁটা সৃষ্টি হয়। এই জলের ফোঁটা দিয়েই মেঘ তৈরি হয়, যে ঠিক একবারে ঠিক যেরকম উপরে উঠে গেল, উপরে উঠে গিয়ে বরফ থেকে যেরকম ধোঁয়া উঠছিল ঠিক সেই রকম উঠে যায়, জলীয় বাষ্প উঠে যায়। উঠে গিয়ে কী হয়? ঠান্ডা ঠান্ডা হয়ে জলের ফোঁটা সৃষ্টি করে, সেটা থেকেই মেঘ তৈরি হয়। কখনো কখনো সেই জল আরও ঠান্ডা হয়ে বরফের টুকরোও তৈরি করে। কালবৈশাখী ঝড়ের সময় ওই বরফের টুকরোগুলো যখন এসে পড়ে তখন আমরা বলি শিল পড়ছে। তাহলে ওইগুলো উঠে অনেক সময় কী হয়? জলের ফোঁটা থাকে তো ঠিকই, আবার অনেক সময় অতিরিক্ত ঠান্ডা হয়ে গিয়ে সেগুলো বরফের টুকরো সৃষ্টি করে, তখন যখন বৃষ্টির সময় নিচে পড়ে আমরা বলি শিল পড়ছে। শিলা মানে পাথর, যদিও ওগুলো পাথর নয় তবুও কঠিন তো বটেই। ওই শিলা থেকেই শিল কথাটা এসেছে, ঠিক আছে?
তাহলে আমরা এই পর্যন্ত পড়লাম, জানলাম জলের 3 রকম অবস্থা এবং অবস্থার পরিবর্তনের কথা আমরা জানলাম, আমরা পড়লাম, আমরা বুঝলাম। ঠিক আছে, তাহলে আমার এই ভিডিওতে এই পর্যন্তই থাকবে, 24 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।